এসসি এসটিরাই এসসি এসটিদের শত্রু। কথাটা শুনে অবাক লাগছে না? কিন্তু আসলে এই কথাটাই বাস্তব, এই কথাটাই সত্যি। কেন তা আমরা বুঝব। দেখো, আমরা জানি সংবিধান বাবা সাহেব আম্বেদকর তিনি রচনা করেছিলেন। সেইখানে তিনি এসসি এসটিদের জন্য, এসসিদের জন্য 17%, এসটিদের জন্য 7% রিজার্ভেশন তিনি রেখে গিয়েছিলেন। এমনকি তিনি বলেওছিলেন যখন এই পিছিয়ে পড়া দলিত মানুষদের সামাজিকভাবে যখন তারা আপলিফ্ট হবে তখন এই রিজার্ভেশন ক্যাটাগরি আর থাকবে না। রিজার্ভেশন ক্যাটাগরি এখনও তোলা হয়নি, তার মানে এখনও পর্যন্ত তারা পিছিয়ে রয়েছে এবং কি তারা আজীবন পিছিয়ে থাকবে। কেন? তার কারণ হচ্ছে সেই ক্যাটাগরির মানুষরাই। কেন এটা আমরা বুঝবো। দেখো, এসসি তারা 17% পাচ্ছে আর এসটি শিডিউল ট্রাইব তারা 7% পাচ্ছে। ঠিক আছে, প্রায় ভারতের সংবিধানের রচনার প্রায় 70-75 বছর পেরিয়ে গেছে। 75 বছর পেরিয়ে গেছে। এই 75 বছর মধ্যে এই শ্রেণীর মানুষরা অনেকেই এই কোটার সুবিধাটা পেয়েছে। তো যখনই এসসি এসটিদের অনেকেই সুবিধে পেয়েছে, তার মানে কি অনেকেই সুবিধা পেয়েছে আর অনেকেই পায়নি। সুবিধা মানে কি, যারা চাকরি পেয়েছে, যারা এই রিজার্ভেশনের কোটার লাভ তুলতে পেরেছে তারা পেয়েছে আর অনেকেই পায়নি। এরপর যারা লাভ পেয়েছে তারাও কিন্তু এখনও এসসি এসটি রয়ে গেছে, এখনও পর্যন্ত রয়ে গেছে। তাদের নেক্সট জেনারেশন 75 বছর পেরিয়ে গেছে, তার মানে কি তাদের নেক্সট জেনারেশন অনেকে শুরু হয়ে গেছে, পরের প্রজন্ম চলে এসছে, কিন্তু তারাও এখনও এসসি এসটি রয়ে গেছে। যেহেতু তারা সুবিধাটা পেয়েছে, তার অর্থনৈতিক দিক থেকে তারা অনেকটা এগিয়ে আছে এবং কি তারা যথেষ্ট পড়াশোনায় ভালো, পড়াশোনা করেছে, এডুকেটেড হয়েছে। তাহলে এদের মধ্যে যদি কম্পিটিশন হয়, যারা সুবিধা পায়নি আগের থেকে এবং যারা পেয়েছে আগে, তাদের মধ্যে যদি কম্পিটিশন হয়, কারা জিতবে? এরাই জিতবে, কারণ এরা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে, পড়াশোনার দিক থেকে এগিয়ে। বাবা সাহেব আম্বেদকরের যে স্বপ্ন ছিল যে সবাইকে আপলিফ্ট করা, এসসি এসটি দলিত মানুষ যারা ছিল তাদেরকে সবাইকে আপলিফ্ট করা, কিন্তু এই একটা শ্রেণীর মানুষ যখন এগিয়ে গেছে, আবার তারা যখন এই কোটার লাভটা এখনও তারা নিচ্ছে, তাহলে কখনোই এদের সাথে এরা পারবে না। পারবে কি? পারবে না। তাহলে কি এসসি এসটিদের শত্রু এসসি এসটিরাই হলো তো। এমনকি এই সিস্টেম যতদিন থাকবে ততদিন পর্যন্ত একটা শ্রেণী সব সময় এসটি এসসিদেরই একটা শ্রেণী সবসময় বঞ্চিত হতে থাকবে। তার জন্য বর্তমানে তার আগে ওবিসি বলে একটা, ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট যারা রয়েছে তাদের জন্য আরও একটা কোটা তৈরি করা হয়। ঠিক আছে, এখন বর্তমানে মোদী সরকার, আমাদের কেন্দ্র সরকার ইডাব্লিউএস বলে একটা ইকোনমিক্যাল উইকার সেকশন জেনারেলদের জন্য একটা কোটা স্টার্ট করেছে 10% রিজার্ভেশনে। যে সমস্ত জেনারেল এখন পর্যন্ত পিছিয়ে আছে তারা এই সুবিধাটা পাবে 10%, এটা আমরা জানি। কিন্তু কথাটা হচ্ছে এই যে এসসি এসটি, তাদের জন্যই কিন্তু এরা সবসময় বঞ্চিত হচ্ছে, এদের জন্য নয়, এদের জন্যই। কারণ এরা একটা শ্রেণী অনেকটা এগিয়ে গেছে এবং কি সেই শ্রেণীটা এই শ্রেণীকে বঞ্চিত করছে। কারণ এদের যে নির্দিষ্ট যে কোটাটা আছে, তারা সেই কোটাটা এরা পাবে না। তাহলে মেইন যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা কিন্তু আর পূরণ হচ্ছে না, বুঝা যাচ্ছে? এই জন্য সমস্ত কাস্ট তুলে দিয়ে আমার মতে শুধুমাত্র ইডাব্লিউএসটা রাখা উচিত, যেটা প্রতি বছর আপডেট করতে হয়, এটা রাখা উচিত। এটা রাখলে পরে শুধুমাত্র যারা ইকোনমিক্যালি উইকার তাদেরকে কোনো চাকরিতে রিজার্ভেশন দেওয়া হবে না, হওয়া উচিত নয় আর কি। শুধুমাত্র ইকোনমিক্যাল উইকার মানে কি, তাদেরকে ইকোনমিক্যালি সাহায্য করা উচিত। তাদের নিজেদের জীবনের মান উন্নতি করার জন্য তাদেরকে ইকোনমিক্যালি সাহায্য করা উচিত, কোনো মেরিটের দিক থেকে নয়। মেরিটের দিক থেকে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, তোমাকে নিজেকে আপডেট করতে হবে, আপলিফ্ট করতে হবে।
আমি চাইবো যে আমার এই ভিডিওটা শেয়ার করো তোমরা, সরকারের কাছে যেমন এই বার্তাটা যায়। এখানে অন্যায় হচ্ছে, কারণ এসটি এসটিদের বিনাশের কারণ হয়ে যাচ্ছে, তারাই তাদের অগ্রগতিটাকে রেখে দিচ্ছে। আমি বলছি না যে জেনারেলরা এখানে অবহেলিত হচ্ছে, আমি জেনারেলদের কথা বলছি না, ওবিসির কথা বলছি না, ডিডব্লিউএসের কথা বলছি না, বলছি যে এসসি এসটিরা যে সুবিধাটা পাচ্ছে, আসল যাদের পাওয়া দরকার ছিল তারা পাচ্ছে না। আর যাদের পাওয়ার দরকার নেই তারা অনেকটাই এগিয়ে গেছে, তারা জেনারেলদের থেকেও এগিয়ে গেছে, কিছু কিছু জেনারেলদের থেকেও এই সমস্ত এসসি এসটি তারা এগিয়ে গেছে, অথচ তারা এখনও পর্যন্ত সেই সুবিধাটা পাচ্ছে। তো এটা একটা ইনজাস্টিস, এই ইনজাস্টিসটাই আমি হাইলাইট করতে চাইছি আমার এই ভিডিওর মধ্য দিয়ে। তো অশেষ ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি বুঝতে পারছো যে এই ব্যাপারটা। থ্যাংক ইউ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো। আর যে কোনো অন্যায় যেখানে হবে সেখানে আমি অবশ্যই প্রতিবাদ করব।